শোভন মিয়া, শোভন কাকুলি, আরো সভাপতিত্ব করবেন জনাব উদ্যোগ হোসেন মানিকগঞ্জ সদর থানা মানিকগঞ্জ। এখন শুরু হতে যাচ্ছে কোরআন তেলাওয়াত। এখন শুরু হতে যাচ্ছে কোরআন তেলাওয়াত। কুল হুয়াল্লাহু আহাদ, সাল্লাল্লাহু আলাইহি। জিন্দাবাদ কে বলেন? এখন জিন্দাবাদ শুরু করতে শিবালয় থানা শিবালয় ইউনিয়নের বিদ্যালয়। হে ভগবান, যখন ধর্মের আমি অধর্মের প্রদর্শিত হয় তখন আমি এই যুদ্ধান্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষে সাধু রক্ষণের শত্রু বিরাট হতে। ধন্যবাদ বীরবন্ধন সাহেব। এখন শুরু হতে যাচ্ছে এবং পরিচালনা করবে। বলতে এখন পয়েন্ট রয়েছে আজকে সমাজ সভাপতি জনাব উদ্যোগ হোসেন, বাংলাদেশ গ্রাম পুলিশের সংগ্রামী প্রধান অতিথি জনাব লাভের ভাইকে। এখন বুথে বরণ করেছেন মানিকগঞ্জ সদর থানা জনাব হোসেন, জনাব ইমরান হোসেন ভাইকে। জনাব ইমরান হোসেন ভাইকে বরণ করে নিয়েছে। হ্যাঁ কি করুন? লাইভ চলে দুইটা তো কয়টা ধরুন, একটা দিয়ে ছবি তোলে, এটা লাইভ চলে। আচ্ছা লাভ যাবে এটা রাখি দেন। দাঁড়া বেটে দাঁড়া না হ্যাঁ এটা কার মোবাইল, ওটা এদিকে ধরে রাখেন, লাইভ চল। এখন ফুলের তোলাতে বরণ করে নিয়েছেন জনাব ইমরান হোসেন ভাইকে, ফুলের তোলাতে বরণ করেছেন নাইম ভাইকে, ফুলের তোলাতে বরণ করেছেন জনাব মুতার রহমান, শিবালয় থানা। এইভাবে ধরবো না? আচ্ছা ঠিক আছে। এখন ফুলের তোলাতে বরণ করে নিয়েছেন জনাব আশরাফ আলী ভাইকে, সামনের হতে আগত নুরুল ইসলাম। এখন ফুলের তোলাতে বরণ করে নিয়েছেন জনাব সুমন ভাইকে, ফুলের তোলাতে আগত
মোহাম্মদ হানিফ আলী ভাইকে মঞ্চে আসার জন্য বুথে বরণ করে নেওয়ার জন্য সময় হানিফ ভাইকে অনুরোধ করছি বুথে বরণ করার জন্য। এখন বুথে বরণ করে নিয়েছেন স্বপন কামুলিকে বুথে বরণ করে নিবে সদর থানা মোহাম্মদ বাবুল হোসেন। আসেন। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটা আমার মানিকগঞ্জ থানায়, এর থানার পদাধিক পদে আমি এখানে নাম পাই একটা চেয়ারম্যান। অবশ্যই আমি লাল মেয়েদের কাছে এই প্রশ্নটা বললাম, লাল মেয়েরা এটা আমাকে সমাধান করবে। ধন্যবাদ। ওই ফুল দেন হ্যাঁ কার হ্যাঁ উনি পায় হ্যাঁ আর 2-3 জনে পায় না জেলা কমিটির সে কেশিয়ারও পায় মানে বড় 3টা পদ তো আছে 4টা পদ তারা পায়। কার কে মালাটা দিয়ে যাইতো এখন ফুলে তোলা দেবে স্বপন কামুলিকে মোহাম্মদ খলিল কাকা। আমি আসলে এখন মাঠে নেওয়ার কথা না যদিও একটা অনুষ্ঠানের নিয়ম নীতি আছে। এখানে বাবুল হোসেন ভাই দফাদার মানিকগঞ্জ সদর সাহেব সভাপতি, তাকে পরিচয় পর্ব এবং মাল্যদানের জন্য তার নাম প্রকাশ করা হয়েছিল যে তার তরফ থেকে আমরা যারা এখানে আছি আপনাদের ডাকে সারা দিয়ে অতিথি হয়ে এসেছি। আমাদের অতিথির মধ্যে একজনকে মাল্য দান দেওয়ার জন্য তার নাম প্রকাশ করা হয়েছিল, কিন্তু সে এসে একটি প্রশ্ন ছড়ে দিয়েছেন, মাল্যদান করেননি। বাবুল হোসেন ভাই তার প্রশ্নটা করে দিয়েছেন। আমি বাবুল হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করেছি। ধন্যবাদ।
আচ্ছা, ত্রিবার্ষিক সম্মেলনটা কি বোঝায়? ত্রিবার্ষিক সম্মেলন কি বোঝায়? হ্যাঁ, কমিটি না? আজকে কমিটির বুক কেউ জানে? হ্যাঁ, আজকে যেন কমিটির বুক কেউ জানে? তো এটা যাই আমরা আবার কই ধরো অসুবিধা নেই। ধৈর্য ধরে শুনে আপনারা যে যে থানা থেকে আসছেন সভাপতিকে আমি অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন। মঞ্চে আসুন, যে যে সভাপতি আছেন যে যে থানার মঞ্চে আসুন। আপনার সাত থানার সভাপতি যদি না আসেন থাকেন, যে যে থানা থেকে সভাপতি আছেন আপনার মঞ্চে আসুন। আসছেন? এখন নাই আচ্ছা, আমি মাঝখানে একটু বলতেছি। প্লিজ সাইলেন্ট। আসলে আমরা গ্রাম পুলিশ, তো আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ঐক্য, শান্তি, শৃঙ্খলা। এই তিনটা সম্পর্কে আমরা গ্রাম পুলিশ কিন্তু আসলে অবগত না। এটা একটা জেলা সম্মেলন। জেলা সম্মেলনটা করে সবসময় কেন্দ্র লোকেরা, কেন্দ্রের যারা লোক আছে তারা। তো যাই হোক, এখানে প্রশ্নটা কিন্তু আমি লিপিবদ্ধ করে রেখেছি, প্রশ্নের উত্তরটা আমি এখন দেখি, এটা পরে দেব। তো এখন এখানে সাংগঠনিকভাবে যে কথা বলা, এগুলো একটু দুর্বল সকলেই আছেন আপনারা, কারণ কখনোই কথা বলে না, যে কারণে দুর্বলতা। তো আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। এখন আপনারা, আমি সাংবাদিক দায়িত্ব ব্যবহার করতেছি। এখানে যে কেউ কথা বলতে গেলে প্রথমত আজকের সবার অন্য সভা যিনি সভাপতিত্ব করছেন তার অনুমতি ছাড়া কথা বলা যাবে না। এটা কিন্তু চরম একটা ভ্যালু। তার কাছে অনুমতি নিয়ে কথা বলতে হবে। আজকে অন্য সভার সভাপতি কাকে দিচ্ছেন ভাই? সভাপতি তো ছেলে হোক, বাচ্চা হোক, বয়স্ক হোক, সে আজকে সবার জন্য সভাপতিত্ব করতেছে। তো সেক্ষেত্রে এই উজ্জ্বলের অনুমতি নিয়ে সকলেই কথা বলবেন, এই গেল নিয়ম। আর উজ্জ্বলকে বলে দিচ্ছি, এখন আপনি সকলের উদ্দেশ্যে যে প্রত্যেকটা থানা থেকে এখানে গ্রাম পুলিশ আগত আছে, তারা তাদের যে মনের বহিঃপ্রকাশ, মনের ভিতরে কথা জমা আছে, এখানে ছেলে মেয়ে উভয় সম্মতিটা, মহিলারা উপস্থিত আছে, হয়তো বা কেউ আমার মা বয়সী আছে, কেউ আমার বোনের বয়সী আছে। প্রত্যেকে এখানে একটা থানা থেকে একজন বা দুজন ব্যক্তি সিলেক্ট করেন যে যারা এই আপনাদের মনের আবেগ কথা বা আমাদের প্রতি যদি কোনো রাগ অভিমান খুব থাকে সেগুলো এখানে তুলে ধরবেন। আমি নোটাকারে সেগুলো নেওয়ার পর আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমাদের কাছে এসে বলেন, আমার এই থানায় সমস্যা আছে, সরাসরি এসে বলতে পারেন। বাইকে এসে এই জায়গায় এসে বলেন। এখনই আসসালামু আলাইকুম। আমি সান্ডিয়া থানার বড়গ্রামের 7 নম্বর গ্রাম পুলিশ। এখানে বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই। আমাদের যেটা সমস্যা ছিল বেতন সমস্যা,
সেটা আমরা 22-25 তারিখে এবং 27 তারিখে পাইতাম। এখন আমরা আন্দোলন হওয়ার পরে নামে ভাই যে সিদ্ধান্তটা নিছে এই 1 থেকে 7 তারিখের মধ্যে আমাদের বেতনটা দিতে হবে, এরকম একটা চিঠি আমাদের থানায় আমরা পাইছি এবং কি এই মাসে আমরা সেটা 10 তারিখের আগে পাইছি। আমার অভিযোগ করার মতো কিছুই নাই, কথা বলার মতো কিছুই নাই, কিন্তু আমাদের একটাই অনুরোধ, আপনারা আমরা যারা আছি ভাই আমি বলবো যে আপনারা আপনি যেভাবে এগিয়ে যেতেছেন আপনি সেভাবে এগিয়ে যান। আমার অভিযোগ করার মতো কিছুই নাই। আমি ধরবো আমি চাকরি হওয়ার পরে দীর্ঘ 4 মাস পরে আমি মনে করেছিলাম এই চাকরিটা নিয়ে আমি যখন খুব জনগণের একটা কাজ করছিলাম সেই পাপের পেশারও আমি দিতেছি, এরকম একটা বড় ধারণা আমার মনে ছিল। যখন আমি এই আন্দোলনের সময় দীর্ঘ 4 দিন ছিলাম ঢাকাতে, তখন অনেক লোক অনেক ভাবে কষ্ট করছে, রাস্তার মধ্যে অনেক ভাবে মাথা নিচে ব্যাগ দিয়ে তারা রাস্তায় রাত্র যাপন করছে। সেখানে আমি গিয়ে রাতে ভাই একটা কথা বলছিলাম দিনে, যে হয়তো মনে নেই যে ভাই আপনি ঘেমে গেছেন একটু পানি খান। পরে উনি আমাকে একটা কথা বলছিল যে আমাকে তো পানি খেতে বলেছে, এখন আমি 47,000 লোকের কর্মের জন্য অধিকারের জন্য আমি রাজপথে নামছি। আমার সেবাটা শোনার পরে আমার এই চাকরির প্রতি কোনো অভিযোগ নাই। আমি ধরবো বাংলাদেশ গ্রাম পুলিশের একজন সদস্য। আমি মানুষের জনগণের সেবায় কাজ করতেছি, এটা আমার মনের কথা। এখানে আসলে মানে এমন এমন কথা আছে যেগুলো বলতে গেলে কান্না চলে আসে। আমি সেগুলো দেখছি শুনছি একমাত্র রাতে বাইরে থেকে। উনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য। এখন ওনারা যে সিদ্ধান্ত নেন আমরা সেই সিদ্ধান্তই ওনার পক্ষে আছি, অন্তত আমি আছি। ধন্যবাদ সবাইকে। এখন কিছু বক্তব্য রাখবেন ভৈরবপুর থেকে আগত ভৈরবপুর থানার সেক্রেটারি জনাব হানিফ মিয়া। হানিফ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ জেলার 7 থানার সকল গ্রাম পুলিশ ভাই ও বোনেরা এবং রামিয়া ভাই সহ যারা এখানে আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে যখন থেকে লালমিয়া ভাই কেস করলো, কেসের পরে আমি আর আমাদের ভৈরবপুর থানার কৃষ্ণ দুজনে সরাসরি লালমিয়া ভাইয়ের ইউনিয়ন পরিষদে তার সাথে কথা বলছি এবং দেখা করছি। হয়তো তারা যদি মনে নাই বা মনে নাও থাকতে পারে তাদের সমস্যা নাই, কারণ এখন অনেক চিন্তা ভাবনা মাথায়, তাদের সারা দেশ নিয়ে যখন চিন্তা ভাবনা করে তখন থানা জেলা নিয়ে চিন্তা ভাবনা একটু কম থাকে। তো বিষয়টা এর আগে এখানে একটা মিটিং হয়েছিল, মিটিংয়ে ভবেন্দ্র নাথ বাবা ছিল, তখন আমাদের ভৈরবপুর থানা সবাই সব গ্রাম পুলিশকে একটা করে বাইসাইকেল দেওয়া হয়েছিল। তখন কথা হয়েছিল মানিকগঞ্জ জেলার 7 থানার লোক হয়েছিলাম। এরপরে আমার সাথে আর কোনো মানিকগঞ্জ জেলার 7 থানার গ্রাম পুলিশের সাথে যোগাযোগ হয় নাই। আমরা একই জেলায় 7টা থানার কর্মচারী আমরা কাজ করি সবাই, কিন্তু যদি মিটিং হয়েছে বিদায় আজকে হয়তো 7 থানায় থেকে লোক আছে, সবার সাথে সবাই আমরা দেখতে পারতেছি, বুঝতে পারতেছি। তাছাড়া হয়তো বা আমার সাথে দেখা হইতো না, হয়তো একজনের সাথে দেখা হয়তো আরেকজনের সাথে দেখা হয়তো না, এভাবে থাকতো। কিন্তু আজকে আমার কাছে একটা কথা, আজকে আমাদের কাছে 7 থানার লোক এখানে আইসি, একজন করে এক থানায় থেকে হাতে পাতো থেকে আমরা 7 থানার লোক আইসি। মানিকগঞ্জ সদর না থানা
ইউনিয়ন পাওয়া যাবে না। আচ্ছা শিক্ষা থানার আছে না ইউ তদন্তপুর নাই না শিবালয় শিক্ষা থানা আছে শিবালয়ের সামনে আছে। আচ্ছা যাই হোক আমরা সাধারণ লোক এখানে আছি মনে হয়তো আমরা আচ্ছা হরিরামপুর থানা থেকে আমার কয়জন আছে হাত তুলেন তো। হ্যাঁ লোক সংখ্যা হয়তো হরিরামপুর থানা থেকে আমরা বেশি এসেছি না সব থানা থেকে আইছি সাকুরা থেকে সাকুরা আইছে সব থানা থেকে সাকুরা কারা আছে সাকুরা লোক বেশি আছে সাকুরা লোক বেশি আছে। আচ্ছা বসেন বসেন না আচ্ছা কথা হলো সব ভাই সব বলে কিন্তু আমরা আসতে পারি না সবাই ইচ্ছে থাকলেও আসতে পারি না অনেক সময় অনিচ্ছায় আসা থাকে অনিচ্ছায় আসা লাগলে সম্পত্তি হয় সবচেয়ে লোক বেশি থাকার কারণে সদর থানায় সদর থানা তো ঠাকুরের তো অনেক লোক আছে যাই হোক আমরা যে কথাটা বলার উদ্দেশ্য হলো হ্যাঁ বসেন বসেন আমার কথা বলার উদ্দেশ্য হলো আমরা 7 থানার লোকজন চাকরি করি যেমন একজন গ্রাম পুলিশ বেতন পায় হলে 6,500 টাকা আমরা যারা দফাদার আছি তারা বেতন পায় 7,000 টাকা এবং যাতায়াত ভাতা 1200 টাকা সাপ্তাহিক 300 টাকা মোটামুটি হ্যাঁ যে 1200 টাকা পাই এটা আমাদের কাগজপত্রে। এখন আমাদের সব থানার সাথে পরিচয় হওয়ার কারণ হলো একটাই আমরা আমার চাকরি হয়তো বেশি দিন হয় নাই 2004 আমার হলে চলে এখন এরপরে অনেকজন আছে অনেকজন আগে আছে মানে 20 বছর প্লাস হয়েছে আমার চাকরি বয়স আর কি। এখন অনেক জায়গায় যাইতেছি দেখতেছি যখন দেখি 2017 মার্চের 1 তারিখে যাতায়াত ভাতা শুরু হলো আমরা তখন নিউরো মহাদের কাছে হরিরামপুর বললাম সে আমাদের বললো যে আমাদের টাকা নাই যাতায়াত ভাতা দিব বলতে না সবচেয়ে সুখবর হলো এটা আজ পর্যন্ত আমরা যাতায়াত ভাতা পাইনি এটা হলো সবচেয়ে বড় সুসংবাদ। এর চেয়ে বড় সুসংবাদ আপনারা শুনতে পরে আরো অবাক হয়ে যাবেন আমাদের বেতনটা তো হয় এটা তো বুঝে নেই 50% সরকারি তহবিল থেকে রাজস্ব থেকে আর 50% হলো উপজেলা 1% থেকে। আমাদের হরিরামপুর থানায় আমরা যারা আছি 32 মাসের অর্ধেক বেতন বাকি এবং 6টা উৎসব ভাতা বাকি। এটা কিন্তু সবার জন্য একটা সৌভাগ্য এটা কিন্তু সব থানায় হয় না আমার থানায় হয়েছে। এখন তারপরেও আমরা চাকরি করতেছি এটা আমাদের সৌভাগ্য 32 মাসের বেতন আমাদের বকেয়া রয়েছে 6টা উৎসব ভাতা বকেয়া রয়েছে কিন্তু যাতায়াত ভাতা তো মনে করেন যে 100 মাসের উপরে হয়ে গেছে 100 মাস প্লাস হয়ে গেছে সেটা পাইনি বলতে কোনদিনই পাইনি সেটা তার আফসোস নাই 1 মাসের পাইছে আর পাইনি সেটা না। এখন অনেকভাবে আমরা ডিসি মহোদয়ের কাছে আইছি ডিসি মহোদয় চিঠি লিখছি মন্ত্রণালয় চিঠি লিখছি তারা বলছে ঠিক আছে এই কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন যখন চাপ আসে তখন টাকা নাই টাকা না থাকলে আমরা দিব কোন দিকে 1% দিকে তো মন্ত্রণালয় থেকে চিঠি লেখে মন্ত্রণালয় থেকে চিঠি কি লেখে চিঠি যে এদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য আদেশ করা হলো আদেশ করা অনুরোধ করে না আদেশ করা হলো এই চিঠির আগেও নাই পিছেও নাই তিনও বাবার কাছে গেলে বলে না চিঠি পাইছি চিঠি দিছে তো টাকা নাই দিব কোনটা ওদের ভিতর এক লাইন গায় না যে যদি বকেয়া বেতন পরিশোধ করা হোক
শিখায় হয় সবাই আমাদের। ডিসিও আমাদের কাছে আসতে পারে, সবার কাছে যদি এক হাত থেকে হয়তো তাও সবাই জানতো, বা শুধু খেলতে আমরা সবাই পারতে পারতাম, কিন্তু সেটা তো হয় না। যা যা গভর্নমেন্ট থেকে তারপরে ওখানে টাকা দিয়ে দেয়, কারণ কোনোটা পাই কোনোটা পাই না, এমনি আমাদের সবসময় আমরা চলতেই থাকে। কিন্তু আমাদের কষ্ট, আমাদের দুঃখ দেখার মতো লোকজন নাই বললেও চলে, আছে বললেও চলে। কে আছে হয়তো জানি না, তাই বলতে আমরা সবাই দেখি। হয়তো এমন লোক আমাদের দুঃখ বোঝার মতো আছে, হয়তো তার কাছে যাইতে পারতেছি না, বোঝাতে পারতেছি না, দুঃখ সে বুঝতে পারতেছে না, দিতে পারতেছে না। কিন্তু এখন আমার কথা হলো যে মন্ত্রণালয় হয়তো কারো না কারোর সাথে যাওয়া যায়। আমি শুনছি লালমিয়া ভাই মন্ত্রণালয় যাওয়ার পাশ আছে, লালমিয়া ভাই মন্ত্রণালয় যাইতে পারে, তখন মন্ত্রণালয় গেলে সে খুব বৃহৎ চিন্তা ভাবনা করে। সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ নিয়ে তারা তো ছোট্ট একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে এটা স্বাভাবিক। ছোট ধামা সাইডে দিলে বড় ধামা পাওয়া যায়, কারণ আমি যদি ছোট ধামাই ধরি বড় ধামা তো আমার সাইডে ঘুরে এর জন্য যে মন্ত্রণালয় যায় আমার কাছে কথা হলো যদি লালমিয়া ভাই যদি সম্ভব হয় আমাদের হোজাপুর থানায় থেকে আমরা 2 জন লোক যাবো, মানিকগঞ্জ থেকে শাহিন ভাইকে নিয়ে যাবো। যদি সম্ভব হয় আমাদের মন্ত্রণালয়ে যায় সরাসরি সচিবের সাথে আমি 2টা কথা বলবো। এই আমাদের সুখ দুঃখের কথা, কারণ আমার কান্দারে আমি কান্দা চাইতেছি, অন্যদের কান্দা চাইতেছি না, কিন্তু তাদের মাধ্যমে আমি চাইতে চাইতেছি। শুধু এই লালমিয়া ভাই সময় করে আমার করে দেয়, পরে এখন তো অনেক সময় আছে লাস্টের কথা বলবেন যে সময় করে দেয়, আমি হলেও তো কত মাসে দিকে অনেকটাই খুশি হবো। আমি চাই লালমিয়া ভাই আমাদের সময় করে দিই, এই আমার একটাই দাবি। আর তারপর অন্যান্য কথা সেটা তো চলতেছে, কেন্দ্রীয় পর্যায়ে চলতেছে আমাদের সরকারি করণীয়। আর যদি আমাদের দুঃখের কথা কি করবো, দুঃখের কথা তো সবাই শেষ নাই। কারণ আজকে দেখেন একজন গ্রাম পুলিশ যদি অসুস্থ হয় তার চিকিৎসার জন্য আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নাই। যদি প্রভিডেন্ট ফান্ড অন্যান্য কর্মচারী কর্মকর্তা আছে তারা অসুস্থ হলে, একজন কর্মচারী অসুস্থ হলে তার ছেলে স্ত্রী সন্তান অসুস্থ হলে পরে সে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে 50,000 1 লাখ 2 লাখ নিয়ে তার চিকিৎসা করতে পারে। আমাদের কিন্তু কোনো প্রভিডেন্ট ফান্ড নাই। আমরা কিন্তু যদি ছাড় পেলে মরেও নাই, কেউ 1 টাকাও দেবো না চিকিৎসা করার জন্য, আমাদের ওই রকমই নাই। আমাদের কি করছে, আমাদের কিন্তু বিগত দিন কি করছে 50,000 টাকা গ্রাম পুলিশে মানে পেনশন নাই, একটা নেই পেনশন নাই, একটা নেই 50,000 টাকা, 10,000 টাকা বেশি জমা করতে 60,000 টাকা, এটা চাকরি শেষ হলে পাওয়া গেল। তারপর অনেক কিছু আমাদের তো কোনো চিকিৎসা ভাতা নাই, কত কিছু নাই, এটা শেষই নাই। আমাদের শুধু বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, তাও আমরা ভোটা প্রকাশ পাই না। আমাদের যদি দুর্দশার কথা বলা হয় 1 ঘন্টার ভিতরে আমার কথা শেষ হবে না। অনেক লোকজন আছে কথাবার্তা বলবো। আমার লালমিয়া ভাইয়ের কাছে আপনার যে আমাদের মন্ত্রণালয় নিয়ে আমাদের সচিব সাহেবের সাথে একটু কথা বলেন, যদি সম্ভব হয় আপনি কথা বলেন। এগুলো আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের আর কোনো থানার কি অভিযোগ আছে, কোনো সমস্যা আছে? যদি অভিযোগ থাকে তাহলে সামনে এসে কিছু বক্তব্য দিয়ে বলেন, আপনি বক্তব্য পেশ করেন। আর এগুলোর উত্তর পরে দেওয়া হবে। আসেন আসেন, আপনি আসেন, সমস্যা থাকলে আসেন, আসেন চলে আসেন। আমি সদর থানা গ্রাম পুলিশ নম্বর 20 কোড়ালীগঞ্জ সাধারণ নাম। আমি আমাদের যে নেতা আছে এই নেতার সামনে আমি গ্রাম পুলিশের পক্ষ থেকে কিছু বলতে চাই। আর যারা নেতা দলদার আছে তারা তো আছে, আমাদের গ্রাম পুলিশের মধ্যে তো কেউ আর নেতা নাই। আপনার কাছে ভাই আমার একটা অনুরোধ, কি অনুরোধটা
এই আন্দোলনে আমার মেয়ে ছিল রাস্তায় রাস্তায়। সেদিন আইসা বলে আপা আমি কোচিং করুন, বিশেষ কোচিং। আমি তো রবীন্দ্র কলেজের ইংলিশ বই থার্ড বই ছাত্র। তখন আমার শরীরটা পাগল, সেই কথাটা আমি মনে এলে মেয়ে কইল আপা আমার মুখটাকে টাকা লাগবো। আমি বললাম মা আমাদের সাথে টাকা লাগছে, ওই টাকা দিয়ে আমার তোমার কিন্তু কয় না আমার একটু কিনে চলবো না। লাস্টে বাগাতির কাছে বললাম যে কি করতে পারি তাই বলো। লাস্টে আমার ঘরে 10 মণ বইটা ছিল, তাই নিয়েছে আমি আমার বাচ্চাকে টাকা দিচ্ছি, 15,000 টাকা দিচ্ছি, আর 5,000 টাকা দিতে পারিনি। এখন আমার নেতার কাছে আমার একটা কথা, আমার যদি কোনো একটা গ্রাম পুলিশ অসুস্থ হয়, আমার তার বিরুদ্ধে করোনায় দাবি আপনি কিভাবে জানেন, বাঁচাবেন কিভাবে? আপনি হলো দ্বিতীয় বাংলা, মানে দ্বিতীয় বাপ। আমার কি আর আপনার কাছে দাবি, আমার যে গ্রাম পুলিশ আছে তার আপনি দ্বিতীয় আল্লাহ দ্বিতীয় বাপ। আমার মুখে আর ভাষা আসছে না, আমি ভাষা তো কি আর আমার গ্রাম পুলিশ আমি যে কথা বলছি আপনারা কি বলেন তাই বলেন। আমি আর কথা বলবো না, আমার এই তো আপনি জানেন না বস, আপনার থানা নিয়ে একটু কথা বলি। যেদিন কিনা আমি পূজায় উঠিতে যাই, কত ঠাকুর জাদু করে যাই, পোশাক আশাক করে যাই, তখন তাইরা নিজে 5 টাকা দেয় চা কিনা খাই। চা কিনা খাওয়ার পর তারপরে ডিউটি ঠিক মতন আমি করি, ঠিক মতন করার পর তারপর চিন্তা করি বললা খাবো টাকা। আমি তো পুরানি অঞ্চল পুরা থেকে 7 কিলো মাল কই করালাই করে গেছি, এখন আমি খাবো কি? আপনি মাইন্ড করেন না, আমি শুধু বাড়ি খেতে পারি না। ওই আমার মুসলমান বাড়ি কারো বাড়িতে গাড়ি গাড়ি ব্যস্ত থাকে, তার পাশে জায়গায় সে আমার কিছু খেতে দেয়। আমার আপনার থানার একটা দাবি, আমার এই গ্রাম পুলিশের ভাগে বাড়ি চায়, এদের একটু নজরে রাখবেন কিভাবে তারা খানা করে। আমি এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার নাম মোহাম্মদ হোসেন মিয়া, আমি বৃহত্তর একজন গ্রাম পুলিশ। তো আসলে আমাদের তো অভিযোগের শেষ নাই, একবারে প্রান্তিক পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা যারা আসলে আছি তারা সব জায়গায় আমরা অবহেলিত। তো সবশেষ আমি আমাদের যেহেতু আমাদের নেতা ভাইজন আসলেন, তো আমি আমার বৃহত্তর পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখি অনেক সময় আমাদের বেতন যে বিষয়টা, যে বেতনটা হচ্ছে 6,500 টাকা। তো সেই বেতনের টাকাটা আমাদের বেতন থেকে একটারে হচ্ছে মানে স্থানীয় সরকারদেরকে বলা হচ্ছে অফিস থেকে, আর একটা সরকার থেকে। তো সরকারেরটা যখন আমরা নিতে আসি ডিসি অফিসে, তো দেখা যায় যে গত মাসে 7 তারিখে, গত মাসে 15 তারিখে, গত মাসে আমাদের 20 তারিখেও দিতে হয়। তো সবশেষ আবার যেটা আছে মানে চেক তো নিয়ে গেলাম, ডিসি অফিস থেকে চেক নিয়ে গেলাম। তো তারপরে যে ভূগোল থাকে সেটা হচ্ছে ইউনো অফিসের বারান্দায় বসে থাকা।
এর চাইতে আসলে মানে আমাদের একটা বাহিনী এর চাইতে লজ্জাজনক কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো যখন ইউরো অফিসে যাই আমরা তখন দেখি যে ইউরোপের সহকারী যে লোক মানে থাকে পিওর বলেন তাই বলে, তো তারা বলতেছে এখন স্যার নাই পড়া আসে পরে গেলে তারপরে বলতেছে স্যার আজকে নাই গেলেন আপনি অমুক দিন আসেন। তো এরকম ভাবে যে আমাদের যে মানে ভোগান্তি কষ্টগুলো, তো আসলে এগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা যারা গ্রাম পুলিশ আছি এগুলো আমাদের অবস্থাগুলো আমাদের ঠিক করতে হবে। তো লালমিয়া ভাই আসছে, তো তার কাছে আমার একটা অনুরোধ যে আমাদের যে বেতনের যে বৈষম্যটা সেটা যদিও একটু সময় লাগবে এটা সরকারি আমরা জানি, কিন্তু আমাদের যে তান্ত্রিক যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে যে বেতনের যে 7 তারিখ বা যেটা আমরা প্রজ্ঞাপনকারী হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী যেন আমরা বেতনটা পাই, এটা হচ্ছে আমাদের মানে দাবি। আর একটা বিষয় হচ্ছে যে অনেক ইউনিয়ন পরিষদে আমাদের বিশেষ করে আমার ইউনিয়ন পরিষদের কথা বলতেছি যে আমি একজন বাহিনীর লোক, আমার একটা পোশাক আছে, সরকার একটা পোশাক দিচ্ছে আমাকে, তো সেই পোশাকটা পরে যখন আমাকে একটা চেয়ারের সামনে অর্ডার করে তখন আমার অর্ডারের বন্ধ থাকে, তাই না? সব দেখা যায় না? তো দেখা যাচ্ছে যে আমার অর্ডার করছে যে তুমি আমার বাজারটা নিয়ে বাঁধতে পারো, তখন আমাদের লজ্জা করলেও সেটা আমাদের করতে হয়, তাই করতে হয় কিনা? আর একটা বিষয় হচ্ছে পরিষদের কাজ, আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা করবো, অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো আমাদের করার কথা। তো তারপরে দেখা যাচ্ছে মেম্বার সাহেব আছে, সঙ্গীত সাহেব আছে, এদের ব্যক্তিগত ভাবে অনেক কাজ আপনাদের পরে কিনা জানি না, তবে আমার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাজারের ভিতরে আপনাদের অনেক বাজার ছাড়া আছে, বাজারের ময়লাগুলো অনেক কিছু থাকে, বলপুর ময়লা ময়লা অনেক কিছু থাকে। তো দেখা যাচ্ছে বিগত দিনে থাকে আমরা অনেক কিছু করছি, রাস্তার যৌতুক আমাদেরকে সাপোর্ট করেছি এই পোশাক করে। তো আমরা মনে করি যে যেহেতু আমাদের কাছে অনেকদিন পর আমাদের মানে আসছে, তো এটা আমাদের একটা ভাগ্যের বিষয় যে আমরা একটা কথা বলার মতো একটা মানুষ পাইছি। তো যারা আন্দোলনে গিয়েছিলেন তারা অবশ্যই দেখছেন যে একটা আন্দোলন করতে, একটা আন্দোলনে গিয়ে যখন একটা মানুষ কতটা কষ্ট করতে হয়। তো যাই হোক, অনেকেই আবার আছেন যারা মনে করেন যে আমি সভাপতি হইতে পারলাম না, আমি সেক্রেটারি হইতে পারলাম না, আমি কমিটি থাকতে পারলাম না, তো এইগুলো আসলে দয়া করে কেউ করবেন না। আর সবচেয়ে মানে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ঐক্য, আমাদের সকলকে ঐক্য থাকতে হবে। আমার বিপদ মানে আপনার বিপদ, আপনার বিপদ মানে আমার বিপদ, এইটা সবাই করে রাখবে। তো যাই হোক, আর কথা বলবো না, তবে আমি সকলের কাছে সব ইউনিয়ন পরিষদ মানে প্রত্যেকটা থানার এই দফাদার আছে, ইউনিয়নের দফাদাররা আছে, তো আমি আপনাদেরকে বলতে চাই যে একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা বিশেষ করে যারা আপনাদেরকে যারা এই যে ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে যে ঝাড়ু দিতে বলে, তারপরে যে কি বলে রাস্তা পান করতে বলে, আপনারা প্রত্যেকে আপনারা 10 জন যদি এক কথা থাকে, প্রত্যেকটা লোককে আমরা মনে করি প্রত্যেককে যদি আমরা ঠিক থাকে একদম খারাপ করে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা আপনাদের যদি কষ্ট পার্টিকুলার করতে পারবো, ঠিক আছে? তো এইটা সবাই মানে মনে রাখবেন। তো এটাই হচ্ছে আমার কথা। আর প্রত্যেকেই বেতনের বিষয়টা মাথায় রাখবেন যে আমরা 28 তারিখের ভিতরে ঠিক হবে আমরা বলবো প্রত্যেক তারিখ দিকে কি বলবো, তো আন্দোলন ভাই বলবেন তো সবাই 7 তারিখে সবাই আসবেন, ঠিক আছে? 28 তারিখের ভিতরে প্রত্যেক এসে ঠিক করবেন, ঠিক আছে? তো আমি আপনার পারবো না, ভালো থাকবেন। আর কোনো সমস্যা আছে কোনো না? আপনারা
জি। আর আমাদের জাতীয় কর্মীরা পরাজনের আগ্রহী বেতন, পুলিশের কাজে আসন আর বেতন ভাতা বৃদ্ধির জন্য আমাদের চিকিৎসা একটা ব্যবস্থা করবেন, এই আপনার কাছে আবেদন রইল। আসসালামু আলাইকুম। আগে আপনার নাম বলছি। হসপিটাল আছে না? হসপিটাল আছে না? আছে না? আপনি এখানে আসেন না? হসপিটাল নাই? হ্যালো, আপনারা সবাই 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 একটু ধৈর্য সহকারে একটু বসে। ধরেন চাবি একটু কথা বলছি। সবাই ধৈর্য সহকারে একটু বসে। একটু করে আমাদের মধ্যে তোমার বক্তব্য নিয়ে আসবেন আমাদের কেন্দ্রীয় নেতা 6 জন সমন্বয়কারীর মধ্যে শপথ নামগুলি আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন। শপথ নামগুলি আপনারা সবাই খুব ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। ভাই খবর কি টাকা উঠাইছেন নাকি? না নেই, পানি নেই, একটাও না। সব আছে, একটা টাকা আমার কাছে আছে নিজস্ব। ও না, নিজস্ব না, মানে জন প্রতি একজন করে 100 টাকা চাইছে। দেয় নাই, দেয় নাই। আমি আগে আমার জমা আছে, এটা চাইনি। সেটা মুসলমান ভাইয়ের প্রতি আমার সালাম, হিন্দু দাদা দিদির প্রতি আমার নমস্কার। তা আমি প্রথম বলতে চাই, আমাদের একটা সংগঠন আছে সারা বাংলাদেশে। সংগঠনের প্রতি আপনারা একটু শ্রদ্ধাশীল থাকবেন, ভিতরে ভক্তি বিশ্বাস রাখবেন, আর স্টেপ বাই স্টেপ যার বলছে একদিন আগে যার অবস্থা আছে তাকে আপনারা সম্মানের সাথে দেখবেন। এটা আমরা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে অনেক কিছুতে কিছু কিছু পিছিয়ে আছে। এটা হলো আমার পক্ষের থেকে অনুরোধ, সবাইকে আমি উদ্দেশ্যে বলছি।
আপনারা যে কোনো সুযোগ সুবিধা আশা তো কেন্দ্রীয় কমিটির কাছে আপনারা করতেই পারেন, এটা করবেন। আর কেন্দ্রের প্রতি আপনারা একটু স্মরণে রাখবেন, আমরা জানি যা কিছু বলি এটা আপনারা শুনবেন, এই জন্য আশা রাখবেন। এই বলতেছে একসাথে বেশি কথা আজকে বলতেছে না, আপনাদের প্রতি আমার আরো বড় নেতা ভাইয়েরা আছে, লাল ভাই আছে, যারা কিছু বলবো আপনারা তাদের কথা শুনেন। এখন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসবেন জনাব মোহাম্মদ আরশাদ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠন, ঢাকা। জনাব মোহাম্মদ আরশাদ আলী ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের প্রধান অতিথি এবং চেয়ারম্যান জনাব লাল মিয়া, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব নাইম হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠন, ঢাকা। এখানে আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন জনাব ইমরান হোসেন, প্রচার সম্পাদক, বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ, ঢাকা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের কোষাধ্যক্ষ জনাব সুমন, এবং আমার ডান পাশে আরেক ভাই উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তামুলি ভাই। আমি আপনাদের সকল গ্রাম পুলিশ ভাই বোনকে আমার প্রথমে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং যারা হিন্দু ধর্মী আছেন তাদেরকে নমস্কার জানাই, অথবা ভিন্ন ধর্মের কেউ থাকলে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে এখানে আজকে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার ত্রিবার্ষিক সম্মেলন গঠন করা। একটা সম্মেলন গঠন করার উদ্দেশ্য মূল হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। সংগঠনকে শক্তিশালী করলে আমাদের সকল জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় ভালো। আপনারা আজকে বলতে আমরা দেখলাম আপনাদের এই থানার ভিতরে অনেক উপজেলায় অনেক সমস্যা আছে, দেখা গেছে যাদের টাকা বাকি, ইউটিউবের টাকা বাকি, এছাড়া অনেক রকম সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনারা যদি কমিটি না করেন, সেই কমিটির মাধ্যমে যদি কেন্দ্রীয় কমিটিকে না জানান, আর কেন্দ্রীয় কমিটি সেই সমস্যাগুলো নিয়ে যদি সচিবালয়ে না যায় অথবা ডিসি মহোদয়ের কাছে না যায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমরা বিগত দিনে দেখেছে আমরা 9 জন সমন্বয়ক ছিলাম, আন্দোলনের মধ্যে 9 জন ছিলাম। সেখানে সেই 9 জনের মধ্যে আমাদের কিন্তু এই 64 জেলায় থানা উপজেলা কম না, অনেক, সেখানে এই 9 জনের কিন্তু কভার করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে বলা হয়েছে জেলা কমিটি গঠন করা, থানা কমিটি গঠন করা। সেই কমিটির মাধ্যমে কোন উপজেলায় কি সমস্যা আছে, জেলা সভাপতি সেক্রেটারি থাকবে, তাদেরকে সেই লিখিত অভিযোগ দিবে, সেই অভিযোগ নিয়ে আমরা ডিসি মহোদয়ের যাব, অথবা সেখানে না হলে
এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধানের চেষ্টা করব। এই জন্য আপনাদের কাছ থেকে আমরা শুরুতেই জেনে নিয়েছি যে আপনাদের কি সমস্যা আছে। আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের প্রধান অতিথি লালমিয়া ভাই আপনাদের এই সমস্যা কিভাবে সমাধান করবে তার পূর্ণ ব্যাখ্যা এখানে দিয়ে যাবে এবং তার মধ্যে থেকে আপনারা তাদের দাবিগুলো কথা শুনবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সর্বশেষ একটি কথা বলবো, আপনারা এই সংগঠনকে জোরালোভাবে শক্তিশালী করবেন। আপনারা যত দ্রুত শক্তিশালী হবেন, আমরা তত দ্রুত আপনাদের সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। অতএব আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমার সামনে আমার এই বোনের বয়সী, মা বয়সী যারা আছেন তাদেরকেও ভালোবাসা জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে এসেছেন, অনেকে আছে অনেক এখান থেকে অনেক দূরে, এখান থেকে 15-20 কিলোমিটার দূর থেকে এখানে আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই এবং আজকের এই অনুষ্ঠানের যে সভাপতিত্ব করতেছেন উজ্জ্বল ভাই এবং সঞ্চালনায় শাহিন ভাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ভাই আসেন। এই পর্যায়ে আপনারা এই দেশে ঘোরাফেরা না করে মঞ্চে এসে বসে করে আপনারা এই দেশে ঘোরাফেরা করতেছেন কেন? আমন্ত্রিত অতিথি আপনি আপনারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, এটা খুব খারাপ লাগতেছে, খারাপ দেখা যাচ্ছে কিন্তু। ভাই জসিম ভাই, আপনি সবাইকে ভিতরে নিয়ে আসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রামপতি সংগঠনের সমন্বয় কমিটির জনাব ইমরান হোসেন, প্রচার সম্পাদক। ইমরান হোসেন ভাইকে বিশেষভাবে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন। আমরা যখন এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমাদেরকে কি সচিবালয় ডাকছে নাকি আমরা এমনভাবে পরিচয় করছি যে আমাদেরকে তারা ডাকতে বাধ্য হয়েছে, তাই নাকি? আপনারা অনেক উপজেলার অনেকেই অনেক প্রশ্ন করছেন যে আমাদের বেতন এত তারিখে। আচ্ছা, আপনারা কিভাবে তাদের কাছে দাবিগুলো চাইছেন? যদি সরলভাবে বলছেন আসলে সপ্তাহে দমন করছেন, সপ্তাহে আন্দোলন করছেন আপনারা, তাহলে এখন আমি মালিকের কাজ করি। এখন আমি মালিকের কাছে বেতন চাইবো, ভালোভাবে চাইবো, দিবে না, তারপর তো আমি আবার ওভারহিট করতে হবে নাকি? এখন যদি আমি শুধু চাইলেই চাই, আমার তো সে থামাই রাখতে পারে যে দিব আমি, এরপরে আমি চলে যাই, আবার বেশি দিব না, আমি চলে যাই, এরকম চলে। তাহলে আমার পাওনা, আমার পাওনাটা তো আমার অধিকার আমার আদায় করে দিতে হবে, তাই না? এখন আপনারা বলেন যে দেয় না, কেন দেয় না? সেটা ব্যর্থতা আমাদের। আমরা আমাদেরকে বেতনটা দেবে, আমরা সেভাবে তাদেরকে বাতিল করতে পারি না, তাই নাকি? হ্যাঁ, চাকরি থাকবে না, চাকরি খাবে কি থাকে? চাকরি আমি কাজ করছি, আমাকে বেতন দেবে।
আছে আমাকে দেখান, যদি আইনে থাকে যে আমি পোশাকধারী ইউনিফর্ম পরা, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার ধারী দেওয়া যদি কাজ হয়ে থাকে আপনি সেটা দেখান, আমি কাজ করব। এবং আপনারা পড়াশোনা করে হয়তো তার কাছ থেকে কোনো কিছু সুবিধা নেন, আমার কাছে ধারণা আমি যে কাজটা না করি তার দেবে না। তো বিষয় হচ্ছে যে আমরা যে কাজটা করবো আমাদের দায়িত্ব যেটুকু আমরা সেটুকু দিতে হবে। আমি আপনাকে বলবো একজনকে মেরে ফেললে, আপনি কি মেরে ফেললেন? চেয়ারম্যানকে অন্যায় আপনি তো আপনি সেটা মানবেন। আগে বুঝতে হবে যে আমার কাজ কি সেটা বুঝতে হবে। আমার কাজের যেটা আমাদের আইন বলা আছে, আইনের যেটা আমাদের কাজ দেওয়া হয়েছে, আইন যদি আমাদের কোনো আদেশ করা হয় আমরা সেটা পালন করবো না। যে চাকরি খেতে পারবে, কি দেখাই চাকরি খাবে বলেন? তাই সকল অনুরোধ আপনারা এই যে বৈষম্য বিরোধী এই সংগঠনের নাম কেন বৈষম্য বিরোধী? আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই এই বৈষম্য বিরোধী সংগঠন। এখান থেকে যেমন আমাদেরকে সচিবালয়ে ডাইকে নেয়, আমরা এমনভাবে মাঠ পরিচালনা হয়েছে, ডাকতে বাধ্য হয়েছে এবং আমাদের দাবি দাওয়াগুলো মানতে বাধ্য হয়েছে। এখন শুধু আমাদের কার্যকর্তার জন্য কিছুটা সময় দরকার। আপনারা কেউ হতাশ হবেন না, অনেকে অনেক কথা শোনাইবে, আপনাদের অনেক অনেক ভুল বুঝাইবে, শুধু একটু সময় দেন। আগে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে 30-35 বছর সময় দিয়েছে, আমাদের অভিভাবকের সময় না, আমাদেরকে সরকার সময় দেন, ইনশাআল্লাহ আমাদের যে সংখ্যা আমরা সেটা পাবো। ধন্যবাদ সকলকে, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সব কথা বক্তব্যের মধ্যে তুলে ধরা যাবে না, বিদায় লাইট আছে না কেউ? এখন আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা নিজেরা